আচ্ছা আসেন। আজকে বংশগত মধ্যযুগীয় বাংলা কাব্যে লঘু উপাদান লেখক মাঝির কবি লিখেছে বই মূল্য মাঝির কবি লিখেছে মূল্য ৮৫০ টাকা। এই মূল্য প্রমাণ পর্যবেক্ষণ করা হয় কাব্যগ্রন্থ পড়ার স্কুলে লক্ষ্মী সৌর। তারা ভালো আপনি যথার্থ বলেছেন। আসলে তখন একটা তারুণ্যের একটা উৎসাহ শহরে সাহিত্য আসর সাহিত্য আসর করতে গিয়ে কবিতা আগে দেখা যাচ্ছে কলেজ জীবনে আমাদের প্রথম দশকে তারা আসলে মোবাইল ইন্টারনেট বিষয় থেকে কিছু পায়। সে কারণে আমাদের কিন্তু একটা অবাধ প্রকৃতির বিতরণ ছিল। আমাদের বড় ভাইদের কাছ থেকে আমরা যেভাবে শিখেছি, আমরা কবিতা পাঠ করেছি, নতুন কবিতা সাহিত্য আসলে নিয়ম ছিল নতুন কবিতা পাঠ করতে এবং নতুন কবিতা পাঠ করা মানে হচ্ছে আমরা সর্বশেষ সেই লেখা এর আগে ৩টা পর্ব বের হয়েছে, প্রত্যেকটা পর্বে ২৫ জন করে গল্পকারকে নিয়ে আলোচনা হয়েছে। প্রত্যেকটা আলোচনায় জীবনী সম্পর্কে তথ্য পাশাপাশি তার উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা যা পেয়েছেন, মানে লেখকের গল্পকার সম্পর্কে যা তথ্য, পাশে ওনার উল্লেখযোগ্য গল্প এবং গল্পের পাশে তার সামষ্টিক গল্প সাহিত্য নিয়ে আলোচনা। এইভাবে আমরা সংকলনগুলো সাজিয়েছি এবং এইভাবে আমাদের যে পত্রিকা প্রকাশের যে ধরনটা, বিশেষ যে ধরনটা, এটা আমরা শুরু করেছি ২২ সন থেকে। প্রথমে আমরা করলাম কবিদেরকে নিয়ে, আমরা ১০০ জন কবি নির্বাচন করেছিলাম যাদের জন্ম ১৯১১ থেকে ১৯৬৫। তাদেরকে নিয়ে আমরা প্রথমে ২২ সনে ৪টা সংখ্যা করে ১০০ জন কবিকে নিয়ে, তার পরবর্তীতে প্রজন্মের যে কবি যাদের জন্ম ১৯৬৫ থেকে ১৯৮৫, তাদেরকে নিয়ে আমরা পরবর্তী ২৩ সনে করি ১০০ জনকে নিয়ে এরকম একই ধরনের আয়োজন। ২৪-এ এসে আমরা করি তার কবিদের পরবর্তী প্রজন্ম। কবিদের পরবর্তী প্রজন্ম যাদের জন্ম ১৯৬৫ থেকে ১৯৮৫, তাদেরকে নিয়ে আমরা ২৩ সনে আমরা করি। এইবার এই ২৪-এ এসে আমরা ১০০ জন গল্পকার সাম্প্রতিকের যাদের জন্ম ১৯৬৫ থেকে ১৯৮৫, তাদেরকে নিয়ে আমরা আয়োজন করি এবং সেই আয়োজনে আজকে চতুর্থ পর্বে মোড়ক উন্মোচন। এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, এখানে
চরম আমরা রোমান্টিকতা এবং প্রকৃতির আমন্ত্রণ জানিয়েছি প্রতি যে আসক্তি যে বা প্রকৃতির গল্পকার যারা অন্তর্ভুক্ত হয়েছেন আমাদের এই সংখ্যাগুলোতে তাদের মধ্যে থেকে কয়েকজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। বিয়োগী ভাইও চলে এসেছেন, আসেন বিয়োগী উনিও চলে এসেছেন, অনেকে এসছেন এখানে। একটু সবাই যদি একটু নাম পরিচয়টা দিতেন তাহলে আমার মনে হয় ভালো হতো, কারণ আমার মনে হয় যে আমরা অনেকে চিনি না। এখানে গল্পকার আছেন, গল্পকার সবাই না, আমাদের 100 জনের মধ্যে সবাই না, আমরা কিছু গল্পকারকে আমরা আজকের অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আর আলোচক যারা আলোচনা করেছেন, গল্পকারকে দিয়ে যারা আলোচনা করেছেন তাদের মধ্যে কোনো আমরা আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, তারাও উপস্থিত হয়েছেন। আমরা এর পরে মোড়ক উন্মোচন যাব এবং তারপরে আপনাদের বক্তব্য শুনবো। তার আগে যদি আমার মনে হয় যে একটু পরিচয়গুলো একটু আমরা পেয়ে যাই সবার, এক সাইড থেকে যদি আসসালামু আলাইকুম, আমার নাম আবু সাইদ তুলু, আমি লেখালেখির সঙ্গে যুক্ত আর আমি পেশায় শিক্ষকতা করি। আর আমি আলোচনা করেছি গোলাম শফিক ভাইয়ের গল্পগুলো করে বোঝার চেষ্টা করেছি তার গল্পর প্রবণতা, সেটা পাবলিশ হবে কিছুদিন পরে। আপনারা সবাই দেখবেন, আমরা আশা করব যে সবাই সেই গল্পগুলো পড়বেন। এই পত্রিকার যিনি প্রকাশক এবং সম্পাদক তাকে বিশেষ ধন্যবাদ জানাই, যে বাংলাদেশে এরকমের উদ্যোগ আর কখনো নেওয়া হয় না। ধন্যবাদ সবাই। আমি প্রত্যয় জসিম, মূলত কবিতা লিখি, সাহিত্যের সব শাখায় কাজ করছি। এখন আমি গান লিখি এবং সিনেমা বলেছি। আমি লিখেছি আমাদের জাহাঙ্গীর ভাইয়ের উপরে, নুরুদ্দিন জাহাঙ্গীর ভাইয়ের উপরে প্রত্যয় জসিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহজাহান সুমন। আমি লিখেছি মানুষের গল্পকাব্যে। চট্টগ্রাম থেকে এসেছি। সবাইকে শুভেচ্ছা, আমি নুরুদ্দিন জাহাঙ্গীর। আর আমার লেখক পরিচয় এই পত্রিকার মধ্যে আছে। আমি গোলাম শফিক। আজকে যে আমরা সবাই গ্রন্থবদ্ধ হলাম, 1 নম্বরের নামটা আছে, কিভাবে এসে জানি না। এখন চলচ্চিত্রে যদি লিস্ট করি 1 নম্বরে ইবনে মিজানের নাম আসতে পারে, তাই না? তো তাতে আমি আহত হই। আচ্ছা, আমি অনেক কিছুই লিখি, মূলত গল্প লিখি। তা আজকে আপনাদের সাথে আছে, আজকে মনে হচ্ছে বিচ্ছিন্ন দ্বীপে নাই আমরা এক হয়েছি। আর এর আগে তাই মনে হতো যে আমরা গল্প করার সব বিচ্ছিন্ন দ্বীপে তা নয়। আমাদের প্রশাসক মহোদয় এই দূরত্ব ঘুচিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আমি মনে হয় একটু গল্প লিখি। আমি সোলাইমান সুমন, আমিও গল্প লিখি। ঈশ্বরকে আমার গল্প নিয়ে আলোচনা আছে। আমি 2006 শুরু করেছি। আমি ইশরাত তানিয়া, মূলত গল্প লিখি, প্রবন্ধ লিখি, কথা সাহিত্যের সালে আমি মোটামুটি একটু সংযোজন দিয়ে বই করি। এটা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, আমি বাবুল আনোয়ার, কবিতা প্রবন্ধ বাচ্চাদের গল্প লিখি, বড়দের গল্প খুব কম লিখি। যাই হোক, এখানে আসতে পেরে ভালো লাগছে। আমি স্বপন জয় চৌধুরী, আমি কবিতা, গল্প এবং প্রবন্ধ লিখি এবং অনুপ্রেরণার সবকটা সংখ্যাতে, প্রায় সবকটি সংখ্যাতে আমার বিভিন্ন ধরনের আলোচনা আছে কবিদের এবং গল্পকারদের নিয়ে। আমি সাহিত্য প্যাস, কবিতা আমি ফজলুল কবিরই। আমার গল্পগ্রন্থ আছে 4টা, একটা উপন্যাস আর একটা প্রবন্ধ। আমি নুরুন নবী শান্ত গল্প লিখি, অনুবাদ করি এবং কি বলা যায় সাংস্কৃতিক কিছু নিয়ে কাজ করি। কবিতা লিখি, সাধারণত গল্প উপন্যাস আছে।
কামরুল নাহারকে নিয়ে লিখেছি। তার আগে হচ্ছে গোয়া। আমার নাম তানজিলা হোসেন, গল্প লেখি। অনুপ্রেরণার তৃতীয় পর্বে আমার গল্পের আলোচনা চালানো হয়েছে। শেখ নাজমুল হাসান, শুভ অপরাহ্ন, মামুন মুস্তাফা। গল্প বিস্তার লেখালেখি করার চেষ্টা। রবীন্দ্রনাথের কবিতা নিয়ে কিংবা সাহিত্য নিয়ে সবাইকে শুভেচ্ছা। আমি হিরণ্য হারুন, মূলত কবিতা। আমি হাসান মাহবুব, আমি গল্প উপন্যাস লিখি আর অনুবাদ করি। সদ্য উজ্জ্বল সাথে আমি শেখ নাজমুল হাসান গল্প নিয়ে আলোচনা করছি। আসসালামু আলাইকুম, আমি শিহাব শহীদ। অনুপ্রেরণে ফজলুল কবিরকে নিয়ে একটা লেখা আমার আছে আর গল্প ক্লাসে পড়ো, বলো নাম বলো। প্রধান প্রধান কবি তাদের মধ্যে আধুনিক বাংলা কবিতায় পাকিস্তানের লেখাপড়া লেখাপড়া এবং একটা নির্দিষ্ট একটা সিলেবাসে পড়তে হয়। কিন্তু যিনি সংস্কৃত কিংবা যার কোনো নির্দিষ্ট সিলেবাস নাই, তার লেখাপড়া কিন্তু কোনো বাধা ধরার কোনো নিয়ম নাই, কোনো গণ্ডি নাই, কোনো সিলেবাস নাই। পৃথিবীর সমস্ত বই এবং যে প্রকৃতির যে বিশাল ভাণ্ডার, সেটাই তার পাঠ্য। আপনি তো অধ্যাপনা করছেন, মাসের আপনাকে প্রশ্নের আরেকটু গবেষণা আমি শুরু করেছিলাম এবং গবেষণা করতে গিয়ে আমি দেখলাম বাংলাদেশের প্রতিনিধিত্বশীল কবি যদি বলতে হয়, তাহলে জীবনানন্দ দাশ এবং জসীমউদ্দিনের পরে আল মাহমুদকে আমরা বলি। কারণ এখানকার জীবন, প্রকৃতি, নদীময় যে আমাদের এখানকার যে সংস্কৃতি, বাংলার আবহাওয়া, সাংস্কৃতিক যে ঐতিহ্য, আমাদের মূলক উন্মোচন অনুষ্ঠান হয়েছে। এখন যারা গল্পকার উপস্থিত আছে তাদেরকে একে একে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি, এবং যারা আলোচক তাদের অভিজ্ঞতা, যে গল্পকারকে নিয়ে আলোচনা করেছেন সেই অভিজ্ঞতা সম্পর্কেও খুব সংক্ষেপে, কারণ আমাদের এই আলোচনাটা ইফতার পর্যন্ত চলবে। ইফতারের আয়োজন আছে, তারপরে আমরা ইফতার করে আবার বসে আলোচনা কন্টিনিউ করতে পারি, কিন্তু আলোচনাটা সংক্ষেপেই করবেন, যে এদিক থেকে আমি অনুরোধ করছি। প্রথমে ধন্যবাদ জানাই অনুপ্রেরণ পরিবারকে, তারা এত চমৎকার একটা উদ্যোগ নিয়েছে। আমি আসলে অনেকদিন থেকে অনুপ্রেরণের পত্রিকা এবং তাদের প্রকাশনাগুলো দেখছিলাম। তাদের প্রত্যেকটা কাজই দীর্ঘ পরিকল্পনার ছাপ লক্ষ্য করা যায়, এবং বিশেষ করে আমাদের মতো যারা বিভিন্ন জায়গায় সারা দেশে ছড়িয়ে আছে তাদেরকে এভাবে যে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার একটা প্রচেষ্টা, এটা খুবই চমৎকার উদ্যোগ। আমি পাশাপাশি ধন্যবাদ জানাবো আমার আলোচক মিস্টার শুভ ভাইকে। উনি আমার গল্প করে আমার সঙ্গে এত চমৎকার আলোচনা করেছেন এবং খুব পরিশ্রম করেছেন কাজটার জন্য, সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ। সফল হয়েছে। এই কারণে আমি বলছি যে আমার হচ্ছে বাংলাদেশের প্রতিনিধিত্বশীল প্রতিনিধিত্বশীল এই অর্থে বলছি যে যদি আমি বলি যে ইরানের প্রতিনিধিত্বশীল কবি, তাহলে শাহনাবাদ, আমরা ফেরদৌসিকে, আমরা যদি বলি যে ইংল্যান্ডের কিংবা ইউকের প্রতিনিধিত্বশীল কবি, তাহলে শেক্সপিয়ার পাবো, কিংবা যুক্তরাষ্ট্রের যদি বলি তাহলে আমরা আমার হুইটম্যান। সেরকম আমি বলছি যে এই বাংলার মাটি, মানুষ, প্রকৃতি, জনজীবন ও সংস্কৃতির যে উপায়, এটা আমরা খুবই অসাধারণভাবে করেছি এবং আমাদের মন ছুঁয়ে যায়। আমি নুরুদ্দিন মাহমুদ, গল্প লিখি, আমার মায়ের সোনার উপন্যাস লিখি, সম্প্রতি কিছু অনুবাদ করছি। আমার একটি গল্প এই সংখ্যাতে অন্তর্ভুক্ত হয়েছে
এবং এই গল্পটি পছন্দ করেছেন আমাদের প্রিয় আলোচক প্রত্যয় জসিম। প্রত্যয় জসিমের সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল না, তিনি আমার গল্প পড়েই আমাকে অনুসন্ধান করেছেন এবং আমি তার কাছে পরিচিত হয়েছি এবং একই সঙ্গে এই অনুপ্রাণনের পাঠকদের সাথে আমি পরিচিত হতে পেরেছি। তার আগ্রহে এবং অনুপ্রাণনের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার মধ্যে আমার বয়স পড়াতে সম্ভবত আমি এই সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমার গল্প তেমন ভালো হয় বলে আমার মনে হয় না, আমি চেষ্টা করছি আরও ভালো গল্প যাতে লেখা যায়। তাও যদি আমাদের পাঠকেরা গল্পের মূল্যায়ন করেন তাহলে এটি আমার জন্য একটি বাড়তি পাওনা। একই সঙ্গে আমি বলতে চাই যে সম্প্রতি আমার যে পঠন পাঠন আমি শুরু করেছি, সেই পঠন পাঠনের মধ্য দিয়ে আমি বাংলা গল্প এবং বিশ্ব সাহিত্যের যে অন্যান্য ভাষার গল্প তার মধ্যে একটি তুলনা করার চেষ্টা করছি। সেই তুলনা করতে গিয়ে নিজেকে ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর মনে হচ্ছে এবং আমাদের মনে হচ্ছে যে বাংলা ভাষাভাষী গল্পকে আমাদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক লেখকের বিশ্ব সাহিত্যের পাঠ নেওয়া দরকার বেশি বেশি এবং একই সঙ্গে তুলনামূলক একটি মানদণ্ডের মধ্য দিয়ে নিজেকে বিচার করা দরকার। এই কাজটি সম্প্রতিকালে শুরু হয়েছে। অনুপ্রাণন যেটি করেছে যে কালের সীমার মধ্যে আমাদের গল্পকারদের, কবিদের ধরে এবং কবিদেরকে অন্তর্ভুক্ত করে একটি সারাংশ অথবা একটি সংক্ষিপ্ত তালিকা করার চেষ্টা করেছে। এই কাজটি বোধহয় আর কেউ আগে করেনি। আমরা এর আগে খেয়াল করেছি যে বাংলা একাডেমি একসময় অত দশকের গল্প, অমুক দশকের গল্প এরকম কিছু কিছু কাজ করত, বর্তমানে করছে কিনা আমার জানা নেই। এবং আমার মনে হয় যে এটি ধরে ধরে একসময় বাংলা একাডেমি প্রকাশিত রাজনৈতিক ধারার গল্প এরকম একটি গল্পের বই অথবা কিছু পড়েছিলাম, কিংবা অন্য একটা প্রতিষ্ঠান করেছিল। তো ওই যে একটি বিশেষ বিবেচনাকে সামনে নিয়ে লেখকদেরকে মূল্যায়ন করা, এটি খুব জরুরি হয়ে পড়েছে। কারণ এখন যে লেখার মান নানাভাবে যাচাই করা যেতে পারে এবং নানাভাবে বিবেচনা করা যেতে পারে, লেখককে নানা দিক থেকে পাঠ করা যেতে পারে, ভাষাকে নানা দিক থেকে পাঠ করা যেতে পারে, এই বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে। অনুপ্রাণনের ইউসুফ ভাই আমার শ্রদ্ধাভাজন, তিনি নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর দায়িত্বটি অনেক আগে থেকে নিয়েছেন। আমি তার যে অফিস, অনুপ্রাণনের যে বিক্রয় কেন্দ্র বা প্রকাশনা, তার সেই বিল্ডিংয়েই দীর্ঘ 4 বছর ছিলাম। মাঝে মাঝেই তার সাথে আমার দেখা হতো, কিন্তু আমি একটু অন্তর্মুখী স্বভাবের মানুষ হওয়াতে আমি কখনো তাদের আড্ডাও হতো, অনুপ্রাণনের আড্ডা হতো, সেই আড্ডাতে আমার যাওয়াটা হয়নি। দ্বিতীয়ত আমি সরকারি চাকরি করতাম, সরকারি চাকরি করার কারণেও আমার কিছুটা সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতাটাকে আমি অতিক্রম করার চেষ্টা এখন করছি, এখন অবসর জীবনযাপন করছি। আমার মনে হয় যে আমার লেখার দিকগুলো হয়তো সামান্য হলেও এইখানে এই সংকলনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, আমার পরিচিতি এখানে আছে। এর মধ্য দিয়ে প্রত্যয় জসিমের আলোচনার মধ্য দিয়ে পাঠক আমার সম্পর্কে একটা ধারণা পাবেন। আজকে যারা এখানে আমরা উপস্থিত আছি তারা তো পাবেনই, অন্যরাও যারা পড়বেন তারা পাবেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে অনুপ্রাণনকে যে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য, আমার গল্প আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমরা আপনার কথোপকথনে বিস্তার হলাম, খুব চমৎকার আলোচনা আমরা করলাম এবং দর্শক আপনার সাথে সবাইকে ধন্যবাদ। আসলে বন্ধুরা, আমি যেটা লক্ষ্য করেছি যে লেখকদের মধ্যে একটা যাত্রা অভিমান থাকে, সেটা হলো যে লেখক বলবে কেন, আমি তো যা লেখার মধ্যেই বলে দিয়েছি। এই ধরনের যাত্রা অভিমান থেকে অনেকে বলে যে লেখকের বলার দরকার। তো এই যাত্রা অভিমান আমার মধ্যে নাই, তা আমার বলার দরকার।
নিজের কথা বলছি না, বলছি আমাদের ইউসুফ ভাই অনুপ্রেরণ এবং তার যে দলে ছিল শফিক হাসান অন্যরা, তারা উদয়াস্ত পরিশ্রম করে এই সংখ্যাটি প্রকাশ করেছে। শুধু এই নয়, আমরা যদি এই পত্রিকাটির পিছনে তাকাই তাহলে দেখতে পাবো যে এর আগে অনেকগুলো সংখ্যা তারা প্রকাশ করেছে। নিশ্চয়ই অনেক কষ্ট করে তারা এই কাজটি করেছেন, এই জন্য প্রথম ধন্যবাদটি তাদের পাওয়া দরকার, তাদেরই পাওয়ার কথা, আমাদের কোনো কৃতিত্ব নাই। এটা একটা প্রকাশনার মধ্যে আমরা গ্রন্থবদ্ধ হয়েছি, এই আর কিছু না। পাঠক পড়বে, মূল্যায়ন করবে, সেটা পরে। আমি প্রথমে যে কথাটা পরিচয় দেওয়ার সময় বলেছিলাম যে আমাদের মধ্যে এখন একটা বিচ্ছিন্নতাবাদ আছে, আমি লক্ষ্য করি। এটা আমার মধ্যে আছে, কারণ কী কারণে হয়েছে জানি না। যারা গল্প লিখি বা কবিতা লিখি সবাইকে চিনি, সবাইকে চিনি না। যেমন নুরুন্নবী শান্ত, এই নাম এত শুনেছি যে কে সেই লোক, এটা ভাবতে ভাবতে আমি শান্তর কথা ভেবে আমি অশান্ত হয়ে যাই। দেখা কিন্তু অনেক পড়েছি, নাম দেখেছি। তো আমরা বিভিন্ন বিচ্ছিন্ন দ্বীপে ছিলাম, এটাই মনে হয়েছে। কিন্তু অন্তত আজকে আমরা বিচ্ছিন্ন নই, সেটা ইউসুফ ভাই, তার অনুপ্রেরণ, তার বাহিনী সেই কাজটি করেছে। সেই জন্য তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা, গল্প যে লিখি, আমার মধ্যে একটা দ্বন্দ্ব থাকে, সবসময় থাকে। দ্বন্দ্বটা হলো যে গল্প এখন কি হারিয়ে যাচ্ছে, এই কথাটা অনেকে বলে যে ছোট গল্প কি হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ উপন্যাসের বাজার রমরমা, উপন্যাস বড় হলেও উপন্যাস মানুষ কেনে পড়ে, না পড়লেও সাজিয়ে রাখার জন্য কিনতে হবে। কিন্তু এই সময়ে ছোট গল্পের অবস্থান কোথায়, এটা আমাকে ভাবিত করে। তো দেখলাম যে এখানে নিরাশ হওয়ারই কথা, কিন্তু সাদাত হাসান মান্টোর একটি কথা আমাকে এখনও এই জায়গায় ধরে রেখেছে। সেটি হচ্ছে, তিনি বলেছিলেন যে উর্দুতে বলা যে ছোটা সঙ্গীন, ছোট ছুরি, ছোটা সঙ্গীন। ছোট গল্প হচ্ছে ছোটা সঙ্গীন, মানে তলোয়ার নয়। তলোয়ার ছুরির মধ্যে তো পার্থক্য আছে। তো ছোটা সঙ্গীনের কাজ হলো মানুষকে এই সঙ্গীন দিয়ে মানুষের মনকে কাটা, মানুষের অনুভূতিতে আঘাত হানা, মানে এইটা তো তিনি বলেছেন ছোট সঙ্গীন। এই ছোট সঙ্গীনের অধিকারী আমি এখনো হইনি। মান্টোর গল্প পড়ে আমি দেখি যে না, এই উক্তি মান্টোই দিতে পারে। আপনারা কি তার খুলে দেনা গল্পটি কেউ পড়েছেন? খুলে দেনা, এটা কি সঙ্গীন না? হ্যাঁ, তো এই সঙ্গীন খুঁজে বেড়াচ্ছে মান্টোর মতো। এই জন্য তার এই কথাটি আমাকে অনুপ্রাণিত করে, যার জন্য এই জায়গায় আছে। দেখি সঙ্গীনটা খুঁজে পাই কিনা। আমাদের তলোয়ার দরকার নেই, আমরা সঙ্গীনের মধ্যেই থাকবো। যদিও উপন্যাস আমি একটা লিখেছি, একটা মাত্র তলোয়ারের অধিকারী হয়েছি, তো সেখানে এখনও মানে খাপে লাগাইনি। হ্যাঁ, কিন্তু একটা তলোয়ারের অধিকারী, কিন্তু সঙ্গীনটাই দরকার। ছোট গল্পকার যারা আছেন তারা এই অনুসন্ধান করবেন। আর এই যে এত বড় কাজটি করলেন আমাদের ইউসুফ ভাই, বললাম যে ইউসুফ ভাই আপনি করেন কী করে, আপনার তো বয়সও হয়ে গেছে। তা আমি বললাম যে আপনি একজন মুক্তিযোদ্ধা, তখন যেই অনুপ্রেরণা নিয়ে, স্পৃহা নিয়ে, যেই অদম্য সাহস নিয়ে কাজগুলি করেছিলেন, মুক্তিযুদ্ধ করেছিলেন, নিশ্চয়ই ৭১ সেই অদম্য স্পৃহা আপনার মধ্যে এখন আছে বলেই আপনি এই অনুপ্রেরণাকে এতদিন টেনে এতটুকু এই জায়গায় নিয়ে আসতে পেরেছেন। এটা আমি তাকে সূচনায় বলছিলাম। আমাদের মধ্যে একটা আড্ডা হয়েছিল, আড্ডাটা ভেঙে যাওয়ায় আমি একটু মনক্ষুণ্ণ হয়েছি যে এই ফর্মাল কথা হচ্ছে আড্ডাই ভালো। ঠিক আছে, তো আর কথা বলছি না। নুরুদ্দিন জাহাঙ্গীরের চেয়ে একটু কম কথা বলবো, হয়তো এই অবস্থায় আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমি কথা বলবার আগে একটা বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে এই যে আমাদের এখানে একজন প্রেমিক পুরুষ আছে, তার নাম হচ্ছে মোজাম্মেল হক নিয়োগী। ভদ্রলোক গত রাত ঘুমোতে পারে নাই, খালি একটা মুখ দেখবার জন্যে সকালে উঠে বাসে ঘুম থেকে উঠে বাসা থেকে বেরিয়ে বাসে গিয়ে নোয়াখালী গিয়ে প্রেমিকাকে 10 মিনিট দেখেছে, আবার বাসে চড়ে এখানে এসে চলে এসছে। এটা তালি হতে পারে না? হটাই দিলাম, নামটা কিন্তু কইলাম না।
অভিনন্দন। যাই হোক, আমার এই জায়গাটা খুব ভালো লাগছে। এর আগে বাংলা একাডেমি আয়োজিত যে লিটল ম্যাক চত্বর, এটা মনে হইতো ভিখারিদের চত্বর, নিঃস্ব মানুষদের চত্বর, কোথাও কোনো যাওয়ার জায়গা নাই, বিধ্বস্ত হয়ে পড়েছে, একটু কার্নিশে আসছে এরকম। কিন্তু এইবার মনে হয়েছে যে এটা একটা খুব চমৎকার জায়গা এরকম। হ্যাঁ, ওই তো বললাম যে বিধ্বস্ত জায়গা। বাংলা একাডেমি এইবারের এই লিটল ম্যাক চত্বরটার জায়গাটা খুব ভালো করেছে, ওয়াইড করেছে, এবং দেখলে মনে হয় বা আসলে মনে হয় যে না, এইখানে এক ধরনের জাগরণ ঘটতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যারা লিটল ম্যাক করে তারা খুব অনেক রকমের কথা বলে, কিন্তু কাজের কাজ কতটা করে, তারা নিজেরা কতটা আসে যায়, সেটি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, ওদিকে যাব না আজকে। সেটি হচ্ছে যে অনুপ্রাণন যে কাজটা করছে, আমি এই কথাটা এর আগেও অনেকবার বলেছি, এখনও বলি, সেটি হচ্ছে যে ইউসুফ ভাই এই মুক্তিযুদ্ধ করেছেন 1971 সালে বর্বর দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে, এবং এই বয়সে এখনও এসে একটা তারুণ্যের মতো, যৌবনে প্রদীপ্ত অঙ্গীকারের মতো যে কাজটা করে যাচ্ছেন, যে ছায়াটা দিচ্ছেন সাহিত্যের, এবং যে হিসাবটা করছেন কবি এবং গল্পকারদের মিলিয়ে, এটার অনবদ্য বিষয়। কিন্তু কেমন আমরা যারা নিজেরা লেখার সঙ্গে যুক্ত, আমরা লেখালেখি করি, তারা কি এই বিষয়ে এইভাবে ভেবেছিলাম? মূলত যারা পেছনে থাকে, নেপথ্যের লোকেরাই তো সম্পাদকেরা। যারা আমি এখানে উল্লেখ করতে চাই মিজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক মিজানুর রহমানের কথা, তার কথা আমি শ্রদ্ধা জানাতে চাই তাকে। এবং আরেকজন লোককে আমরা ভুলে গেছি প্রায়, তিনি হচ্ছেন রূপম পত্রিকার সম্পাদক আনোয়ার আহমদ। আনোয়ার আহমদ এমন কোনো লেখক নাই যে যার লেখা তার পত্রিকায় ছাপেননি, কিন্তু আমরা লেখকরা বড় অকৃতজ্ঞ, ভীষণ রকম অকৃতজ্ঞ এবং ছোট মানুষের দিক। বাইরের লোকেরা যারা শিল্প সাহিত্য করে না, পড়ে কিংবা দেখে, তারা কিন্তু মনে করে যে লেখক বা সংস্কৃতির সঙ্গে যারা আছে তারা বোধহয় মানসিকভাবে খুব বড়। কিন্তু ওরা যদি আমাদের সঙ্গে মেশে, ওরা দেখবে যে আমরা কত করুণ, আমরা কত বিষণ্ণ, আমরা কত সীমাবদ্ধ, আমরা কত বিমর্ষ, এবং আমরা কত ঈর্ষাকাতর, এই বিষয়গুলো দেখতে পাবে। তো যাই হোক, সেই জায়গা থেকে যে মিজান ভাই এবং আনোয়ার ভাই এই দুজনের সঙ্গে আমার একটা দীর্ঘ সময় কাটানোর সুযোগ হয়েছিল, আমি ইত্যবসরে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই, এবং এটা আমাদের জানানো উচিত। তো সেই মিজান ভাই পরে যে সংখ্যাগুলো, তিনি বিশেষ যে সংখ্যাগুলো করেছিলেন, আনোয়ার ভাই বিশেষ সংখ্যা হয়তো করেননি। আনোয়ার ভাই একটা তরুণকে নিয়ে একটা সংখ্যা করেছিলেন, তার নাম ছিল চঞ্চল আশা। সেই সময় সেটা কিন্তু একটা আলোড়ন তুলেছিল যে চঞ্চলকে নিয়ে একটা সংখ্যা করা হয়েছে। তো আনোয়ার ভাই বলতেন যে আমি নিজেও তরুণ এবং তারুণ্য নিয়ে আমি এগিয়ে যেতে চাই, এই জন্য আমি চঞ্চলকে নিয়ে সংখ্যা করেছি। তো এইরকম প্রদীপ্ত সাহস বা ইচ্ছা বা আকাঙ্ক্ষা খুব কম মানুষের আছে, কিন্তু আমাদের থাকা উচিত ছিল। বাঙালি জাতি এবং তার জাগরণকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য থাকা উচিত ছিল, কিন্তু সেটি যে কোনো কারণে হোক আমরা অর্জন করতে পারিনি। তো অন্ধকারের মধ্যে চ্যানেলে আলোর মতো করে দূরে টানানোর মধ্যে একজন ইউসুফ ভাই, আর একজন যদি এইরকম একজন জেগে ওঠে এবং আমরা একটু করে আলো পাই, সে আর বেঁচে আছি। অনুপ্রাণন যে কাজগুলো করছে সেটা সত্যি খুব অসাধারণ, এবং মূলত মানুষের জীবন হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, গল্পের জীবন। মানুষের জীবন মানে হচ্ছে গল্পের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি দৃষ্টিতে, প্রতিটি চুম্বনে, প্রতিটি আলিঙ্গনে, প্রতিটি বিরয় হচ্ছে শত সহস্র গল্প বাস করে। একজন মানুষের জীবনে যত গল্প সে তার নিজের জীবনে লাগবে সেই গল্পগুলো লিখতে, কমপক্ষে, কিন্তু আমরা সেটা পারবো না, এক জীবনে আমরা হারিয়ে যাব। তো এই গল্পের ভুবনে প্রথম যখন কবিতা নিয়ে হচ্ছিল তখন একটু অপেক্ষায় ছিলাম যে গল্পকারদের পালা কখন আসবে, কিন্তু যাই হোক গল্পকারদের পালা এসছে। আমি বোধহয় গত সংখ্যায় ছিলাম, আমাকে নিয়ে লিখেছিলেন ইলিয়াস বাবর, আর আমি লিখেছিলাম আরেকজন সন্নিষ্ঠ গল্পকার, বাংলা কথা সাহিত্যেরও একটু চুপচাপ থাকে কিন্তু অসাধারণ গল্প লেখে, সে হচ্ছে সমীর আহমেদ। সমীর আহমেদ অসাধারণ একটা কাজ করেছে, সেটি হচ্ছে টঙ্ক বিদ্রোহ নিয়ে। ইলা মিত্র এবং সেই সময় কমরেড মণি সিং এরা যে আন্দোলনটা করেছিলেন টঙ্ক বিদ্রোহ, সে একটা বিশাল উপন্যাস লিখেছে, এটা প্রকাশিত হয়েছে গত বছর ঐতিহ্য থেকে। তো সেই সমীরকে নিয়ে আমি লিখেছিলাম ও গল্প নিয়ে লিখেছিলাম। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে আমাদের সময়ও খুব কম, বেশি লম্বা করার দরকার নেই। অনুপ্রাণন এবং অনুপ্রাণনের মধ্য দিয়ে আমরা আরও জেগে উঠবো, এবং আমরা শিল্প সাহিত্য সংস্কৃতি আমাদের রচনার ভেতর দিয়ে আরও ভাস্বর হয়ে উঠবো, এবং সেই আকাঙ্ক্ষায় সবাইকে অভিবাদন জানাই। জয় বাংলা। অনেকদিন পরে অনেককে একসাথে দেখে খুব ভালো লাগছে, কারণ আমার আড্ডাগুলোতে ইদানিং আসা হয় না। গল্প তো আসলে মানে অন্তর্গত প্রকাশ,
আর অখণ্ড মানে খণ্ড জীবনের বহিঃপ্রকাশ থাকে, সেইগুলো মানুষ শিল্পিত রূপ দেয় গল্পে। চেষ্টা করি, হয়তো কতটুকু হয় জানি না। আমার গল্প নিয়ে আমিনুল ইসলাম ভাই লিখেছেন, উনি গবেষক এবং কবি, আজকে উপস্থিত থাকলে হয়তো ভালো লাগতো। আর বলা হয়েছিল হ্যাঁ বলা হয়েছিল, কিন্তু ওনার 103 জন নাকি উনি ফোন দিয়েছিলেন। তো হ্যাঁ অনেক জ্বর। তো আজকে অনেক গল্পকারকে একসাথে পেয়ে খুব ভালো লাগছে। আর আশা করি আমরা পড়বো একে অপরের গল্পগুলো, তাদের ধারণাগুলো নিব। আর ইউসুফ ভাইকে ধন্যবাদ জানাই। এটা অনেক কঠিন কাজ, আমি কাছ থেকে একটু দেখেছি তিনি কীভাবে এতজনকে একসাথে করা, তাদেরকে নিয়ে আলোচনা লেখা, বিষয়গুলো তো সহজ ছিল না। তিনি সফলভাবে সম্পন্ন করছেন, ধন্যবাদ জানাই তাকে। আচ্ছা, শুভকামনা রইল অনুপ্রাণনের জন্য। আমি সবার আগে অনুপ্রাণন পত্রিকার সম্পাদক আবু ইউসুফ ভাইকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এই কারণে যে অনুপ্রাণনের সাথে সেভাবে আসলে আমার যুক্ততা নেই, কিন্তু আমাকে এখানে যেহেতু আমার গল্প অন্তর্ভুক্ত হয়েছে এবং গল্প আলোচনা করা হয়েছে, সেজন্য আমি আনন্দিত। এবং এটা তো অবশ্যই আনন্দের একটা বিষয় যে আমার গল্পকে কীভাবে দেখছেন, কীভাবে ভাবছেন, আমার শিল্প ভাবনাটাকে নিজস্ব করে দেখছেন, সেটা নিজস্ব দৃষ্টিতে দেখছেন, সেটা আমার জন্য একটা আনন্দের বিষয়। আর আরেকটা কথা এখানে উল্লেখ করতে চাই, সেটা হলো যে যিনি আমার গল্প নিয়ে আলোচনা লিখেছেন আমিনুল ইসলাম সেলিম, ওনাকে আমি চিনি না, আমার অনুপ্রাণনের সাথেও সেরকম যুক্ততা নেই, কিন্তু তারপরেও যেহেতু আমাকে নির্বাচিত করেছেন, এতে আমি সম্মানিত বোধ করছি। এবং এতে আমি মনে করি যে নতুন যারা গল্প লিখছে, যারা খুব বেশি প্রচারণায় থাকেন না, তারা অনুপ্রাণিত হবেন যে কোথাও না কোথাও পাঠক আছে এবং গল্প নিয়ে আলোচনারও অবকাশ আছে। আমি আবারও অনুপ্রাণনকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রথম পরিচিতি পর্ব দেইনি, সেজন্য একটু বলে নিচ্ছি। আমি নূর কামরুন নাহার, মূলত কথা সাহিত্য নিয়ে কাজ করি, তবে কবিতা রয়েছে কিছু, আর আমি জেন্ডার ইস্যু নিয়ে কাজ করে থাকি এবং নারী ক্ষমতায়ন, নারী উন্নয়ন নিয়ে আমার 3টি বই রয়েছে। আর অনুপ্রাণনের এই 100 গল্পকার নির্বাচন এবং 4টি ধারাবাহিক সংখ্যা প্রকাশকে আমি আসলেই অন্তর থেকে অভিনন্দিত করি এবং আমি একেবারেই বিশ্বাস করি এবং স্বীকার করি যে এটি সত্যি সত্যি একটি দুরূহ কাজ এবং সেই দুরূহ কাজটি ইউসুফ ভাই করেছেন এবং এই জন্য অবশ্যই তিনি শুধু ধন্যবাদ না, তার চাইতেও যদি বেশি কিছু দেওয়া যেত সেটাই হয়তো দেওয়া প্রয়োজন। আর আমার মনে হয় যে যত আরও কাল যাবে বা আমরা যখন সময় ক্ষেপণ হবে, তখন এই কাজটি আরও বেশি গুরুত্ব পাবে, কারণ আমাদেরকে পেছনে ফিরে তাকাতেই হবে। তো সেই জন্যই আমাদের এখানে বয়স অনুযায়ী গল্পকারদের গল্প নিয়ে আলোচনা হয়েছে এবং 100 জন গল্পকার। আমি তার মধ্যে 4 জন গল্পকারকে নিয়ে আলোচনা করতে পেরেছি, আর গত সংখ্যায় আমার উপর আলোচনা করেছে খাতুনে জান্নাত। তো আমি আনন্দিত যে আজকে খাতুনে জান্নাতও এখানে উপস্থিত রয়েছে এবং আমি খুবই অনুপ্রাণিত হয়েছিলাম এই জন্য যে খাতুনে জান্নাত নিজ থেকেই আমার গল্প নির্বাচন করে আলোচনা করেছে, সেজন্য আমি তাকে ধন্যবাদ দিই এবং আমার গল্পের গভীরে সে প্রবেশ করতে পেরেছে। আরেকটি বিষয় আমি বলতে চাই যে একটু আগেই শফিক ভাই বলছিলেন যে ছোট গল্পের ভবিষ্যৎ, আমি মনে করি ছোট গল্প টিকে থাকবে। আর উপন্যাস থেকে কিন্তু মানুষ আবার পাঠক আবার ছোট গল্পের দিকে ফিরে আসছে সময়ের জন্য। আপনারা জানেন অনুগল্প এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আর নানা রকম নিরীক্ষা হচ্ছে গল্প নিয়ে বিশ্বে, আমাদের বাংলাদেশের সব জায়গায় জাদু বাস্তবতার গল্প, নিরীক্ষাবিহীন গল্প, নিরীক্ষা গল্প এবং গল্পবিহীন গল্প বা আখ্যানবিহীন গল্প, সব কিছুর পরও আমার মনে হয় যে আসলে গল্পগুলোই টিকে থাকবে। যেই গল্পগুলোর মধ্যে গল্প রয়েছে, মানুষের গল্প রয়েছে বা জীবনের গল্প রয়েছে, বা গল্প যে বিষয়, গল্পের ক্ষেত্রে বিষয় কোনো বড় বিষয় নয়, একটি পাতাকে নিয়েও গল্প হতে পারে। গল্পের যে উপস্থাপনা বা যেই ভেতরে প্রবেশ বা কতটুকু আকর্ষণ করতে পারছে একটি গল্প, সেই গল্পগুলো টিকে থাকবে। তো গল্পের প্রতি আমি আশাবাদ রাখছি, ছোট গল্পকারদের প্রতিও আমি আশাবাদ রাখছি, অভিনন্দন জানাচ্ছি যারা এই
সিরিজের অন্তর্ভুক্ত হয়েছেন এবং যারা হতে পারেননি, কারণ এটি আসলে একটি খুব দুরূহ কাজ যে 100 গল্পকারকে বাছাই করা। আমি আশা করি ইউসুফ ভাই হয়তো আবারও উদ্যোগ নেবেন, আরও যারা রয়েছেন তাদের জন্য হয়তো আরও এই ধরনের গল্পের আলোচনা হবে। অনেক গল্পকার হয়তো বাদ পড়েছে যাদের গল্পের আলোচনা করা জরুরি ছিল। তো এই উদ্যোগকে আমি আবার অভিনন্দিত করছি, আর আশা করছি যে যাদের গল্প রয়েছে বা আমরা যারা আছি সমসাময়িক, আমরা যেন পরস্পরের গল্প পড়ি। আমরা কিন্তু না পড়েই অনেক কথা বলি এবং পড়ি না, আমাদের সমসাময়িকদের কিন্তু আমরা পাঠ করি না। খুব প্রয়োজন আমাদের কাছের যারা, পাশের যারা, যে মানুষটিকে চিনি এবং যে মানুষটিকে চিনি না কিন্তু গল্পে চিনি, তাদের গল্প পাঠ করা। সবাইকে ধন্যবাদ। শুভ বিকেল, আমি মেরিনা নাসরিন। আমি পরিচয় পর্ব ছিলাম না, তো প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি অনুপ্রাণনকে এবং বিশেষ করে ইউসুফ ভাইকে। যে আমি মনে করি এটি একটা বাংলা সাহিত্যের জন্য ইতিহাস, কথা সাহিত্যের জন্য ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যতে যারা পড়তে আসবে, বাংলা সাহিত্য জানতে আসবে, তারা এখান থেকেও 100 গল্পকার থেকেও তারা কিন্তু গল্পকারের নাম জানবে। আমাকে 100 গল্পকারের মধ্যে একজন হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আর কৃতজ্ঞতা জানাচ্ছি আমার গল্প নিয়ে আলোচনা করেছেন কবি আমিনুল ইসলাম। উনি আজকে নাই, উপস্থিত নাই, কিন্তু আমার মনে হচ্ছে উনি হয়তো অনেক বেশি লিখে ফেলেছেন আমার সম্পর্কে। তো আমি আসলে সময় সংক্ষিপ্ত, সুতরাং আমি বেশি কিছু বলবো না, শুধু সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। বলবো? হ্যাঁ বলে। 2-1 মিনিট বলি নাকি? আচ্ছা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। এই আসরে আমার আসার কথা না, আমি গল্প খুব কম লিখেছি, বোধহয় 5টি। ইউসুফ ভাই বললো, তার আগে নিয়োগী ভাই বলেছে, মূলত কবিতা প্রবন্ধ লিখি। তা আমি সবসময় কথা বলি একটু ভিন্ন অ্যাঙ্গেলে, কেউ প্রশংসা করে, কেউ আবার বিরোধিতা করে। কিছুক্ষণ আগে নুরুদ্দিন জাহাঙ্গীর ভাই বলেছেন যে আমি গল্প লিখতে চাই, আরও ভালো লিখতে চাই যদি পাঠক মূল্যায়ন করে। পাঠকের একটা দায়বোধ চাপিয়ে দিয়েছেন, পাঠক যেন ওনার গল্পগুলো মূল্যায়ন করে, যদি ভালো কিছু বলে তাহলে ভালো, খারাপ বললে খারাপ। কবিরাও কথা বলে। আপনারা বলেন, আমার একজন বাবা ছিল, বাবা তো একজনই থাকে, তিনি অনেক আগের BE পাস মানুষ, তিনি হাই স্কুল হেডমাস্টারি করে জীবন যাপন করেছেন, মারা গেছেন। তা আমাকে প্রায় বলতো যে আধুনিক কবিতা আনিস তো। তা আমি শামসুর রহমানের 2-3টা বই, আল মাহমুদের বই নিয়ে গেলাম, ওনাকে দিলাম, আবুল হাসানের। কিন্তু পরবর্তীকালে নতুন প্রজন্মের কিছু বই আমি দিয়েছিলাম, কয়েকদিন কী লেখে রে বাবা, মানে এটা পড়া বাস্তব, জাদু বাস্তবতার ব্যাপার স্যাপার আছে, তো আমি তো বুঝতে পারি না, তুই এগুলো সরাব। তা আমার কথা, আপনি যতটা অগ্রসর হয়েছেন কবি হিসাবে, লেখক হিসাবে, পাঠক কি অতটা অগ্রসর হয়েছে? আপনি পড়া বাস্তবতার পেরিয়ে এখন জাদু বাস্তবতার পরে আরও অনেক কিছু চর্চা করছেন, যার ফলে গাব্রিয়েল মার্কেজের অনেক গল্প আমি এখনও বুঝে উঠতে পারি না, আমি মিলাতে চেষ্টা করি, অনেক সময় যায়। যাক, শেষ করছি। আমি একটা বিনীত আবেদন রাখি, কবি হোক, গল্পকার হোক, শিল্পী হোক, পাঠক শ্রোতার বিষয়টি মাথায় রাখতে হবে। নূর কামরুন বলেছেন যে গল্প টিকে থাকবে, সবই টিকে থাকবে, সবই টিকে থাকবে না যদি পাঠক না থাকে আর সভ্যতা না থাকে। আপনাদের সবাইকে শুভেচ্ছা। সংক্ষেপে বলছি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অনুপ্রাণনের এই যে আয়োজন, গল্পকার সংখ্যা এবং এই ইতিপূর্বে যে আয়োজন ছিল কবি ও কবিতার সংখ্যা, আমি প্রায় প্রতিটি সংখ্যাতেই বিভিন্ন কবি এবং গল্পকারদের নিয়ে লিখেছি। এবং গল্পকারদের নিয়ে লিখতে গিয়ে আমি অনেক সময় তাদের গল্প সম্পর্কে জানতে গিয়ে এবং তাদের গল্প সম্পর্কে মানে বিস্ময় হয়ে যখন গল্প করতাম, যে না, একজনের গল্প থেকে আরেকজনের গল্পের কী পার্থক্য রয়েছে, কী নতুন পেলাম, তাদের গল্পের কতটুকু আন্তর্জাতিকতা রয়েছে, কতটুকু দৃশ্যকল্প রয়েছে, এই বিষয়গুলো আমি খুঁটিয়ে পড়তাম, পেন্সিল দিয়ে মার্ক করতাম এবং দেখতাম যে তাদের গল্পের সাথে আমার যে জীবনের গল্প, এই গল্পের কতটুকু মিল রয়েছে।
এবং অবাক হতাম যে না আমার চিন্তার সাথে তাদের চিন্তার মাঝে মাঝে মিল খুঁজে পেতাম, মাঝে মাঝে মিল খুঁজে পেতাম না। এই থেকে অনুসন্ধান থেকে আমি প্রতি পর্বেই আমি এই লোভ থেকে প্রতি পর্বেই আমি বেছে নিই গল্পকারদের। মাঝে মাঝে ইচ্ছা হয় যে আমি অনেক গল্পকার নিয়ে আলোচনা করি, কিন্তু সীমাবদ্ধতা আছে। এই জন্য আমি প্রতি সংখ্যা মানে এই 4টা সংখ্যা হচ্ছে 4টা সংখ্যাতেই আমার মোটামুটি সবগুলো 4জন গল্পকার নিয়ে আমি লিখেছি। এবং ভবিষ্যতে যদি এরকম আয়োজন আরও করে, আমি আবু হেনা মুস্তাফা এনাম তাকে নিয়ে লিখেছি, কামরুজ্জামান জাহাঙ্গীরকে নিয়ে লিখেছি, শহীদুল কামরুজ্জামান জাহাঙ্গীর, হ্যাঁ এর আগে লিখেছি। আর বর্তমানে জুলিয়ান সিদ্দিকী ওনাকে নিয়ে লিখেছি, এবং জুলিয়ান সিদ্দিকী, হ্যাঁ, আর শহীদুল জহির। তো সবাইকে শুভকামনা জানাচ্ছি, সামনে আরও কথা হবে, সবাই ভালো থাকবেন। প্রথমত আমি খুবই আনন্দিত, কারণ এই প্রথমবারের মতো ইউসুফ ভাইয়ের সামনাসামনি, কিন্তু অনুপ্রাণনের শুরু থেকে আমি অনুসরণ করি, অনুপ্রাণন পড়ি। আপনাকে বিশেষ প্রণতি জানাই, কারণ অনুপ্রাণন একটা ব্যতিক্রমধর্মী প্রকাশনা। কারণ খুব চিন্তা করে বিষয় ধরে নিয়ে তারপর অনুপ্রাণনের একটা সংখ্যা হয়, শুরু থেকেই এখনও হচ্ছে। দ্বিতীয় যেটা আমি বলবো সেটা হচ্ছে অনুপ্রাণনে আমি আলোচনা করেছি লতিফ জোয়ারদারের গল্প নিয়ে, এবং লতিফ জোয়ারদারের সঙ্গে আমি কিছু কথাও বলে নিয়েছি, কারণ তার গল্প সম্পর্কে যতটা জানি জীবন সম্পর্কে ততটা জানি। আমার খুব হতাশাবাদী লোক মনে হতো ওটাকে, তো এইবার মনে হয়েছে যে না, আসলে যতটা হতাশাবাদী সামাজিক মাধ্যমে দেখে মনে হয় ততটা উনি না। আর আমাকে নিয়ে আবার লিখেছেন হচ্ছে মাসুদুল হক, জি নির্বাচন করবে এরকম, মানে একটু পাগলামো তো থাকেই লেখকদের, লেখক কবিদের যেসব পাগলামো থাকে তার সবটাই লতিফ জোয়ারদারের মধ্যে আছে। একবার ওর সঙ্গে আমার আড্ডা হয়েছিল, বোধহয় 12 বছরেরও বেশি সময় আগে, ঈশ্বর দিতে গেছিলাম। তো আমার কী কারণে মনে আছে আশেপাশেই কোথাও লতিফ জোয়ারদার থাকে, একজনের মাধ্যমে খুঁজে বের করে একটা ছোট্ট রেস্টুরেন্টে আড্ডা দিয়েছিলাম। একটু বিষণ্ণ, গল্পগুলোর মধ্যেও সেই ব্যাপারগুলো আছে, মানুষের নানান ফ্রাস্ট্রেশন, বিশেষ করে আশেপাশে উনি যে জীবনটা দেখেন, এক ধরনের ডোকু ফিকশন লতিফ জোয়ারদার লেখেন, এটা আমার মনে হয়েছে। আর একটু ইন্টারেস্টিং হচ্ছে যে মাসুদুল হক যে আমাকে নিয়ে লিখলেন আমি কিন্তু জানতাম না আসলে। মাসুদ ভাই আমার খুবই কাছের মানুষ, আমার বড় ভাই, প্রণম্য। তার সেই তামাকবাড়ি, আমি যখন গল্প লিখি না তখনই আমি তামাকবাড়ি পড়েছি, তো ফলে আমি খুব আনন্দের একটা বিষয়। যখন বের হয়ে গেল আমি দেখলাম যে মাসুদুল হক লিখেছেন, আমি ওনাকে ফোন দিলাম যে মাসুদ ভাই আপনি, বলে যে আমি তো তোমার সম্পর্কে জানি, এই জন্য আর বইটই যেহেতু আমার কাছে, এই জন্য আর তোমাকে কিছু জানাইনি। তো এটা ইন্টারেস্টিং। আর সব শেষে হচ্ছে আমি একটা জিনিস বলবো, বিশেষ করে শফিক ভাই আছেন নাকি কাছাকাছি, এটা আমার একটা ব্যক্তিগত ব্যাপার। রওশন রুবিকে নিয়ে একটা সংখ্যায় আমার লেখার কথা ছিল, তো আমি রওশন রুবির সব লেখা কবিতা, বিশেষ করে কবিতাগুলো জোগাড় করেছি, লিখব। কিন্তু ওই সময় আমি এমন একটা ট্রাম্প ক্ষমতায় আসলো সবে আর কি, এবং আমি যেহেতু ইউএসএইডের ফান্ডে কাজকর্ম করি, তখন এমন একটা পরিস্থিতিতে আমি পড়লাম যে সমস্ত কিছু থেকে আমি একটু বিচ্ছিন্ন হয়ে গেলাম, এবং মানসিক কারণেই, মানসিক এবং পেশাগত কারণে, যে কারণে আমি লিখতে পারিনি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই কারণে, শফিক ভাইকে উদ্দেশ্য করে বলছি, তারপর থেকে রওশন রুবির সাথে আমার আর কোনো কথাবার্তা নেই। মানে আমিও আসলে তার সঙ্গে যোগাযোগ করি না, উনিও, কিন্তু উনি আমার অনেক দিনের বন্ধু, একসময় রংপুরে ছিলেন বলে বন্ধুত্বটা গড়ে উঠেছে, তারপর লক্ষ্মীপুরে চলে গেছেন, কিন্তু যোগাযোগটা অব্যাহত ছিল। তো আমি আপনার মাধ্যমে যেন, সে নিশ্চয়ই এক ধরনের অভিমান হয়েছে, কারণ বলেছিলাম আমি লিখতে যাচ্ছি, এই বইগুলো আমার কাছে নাই, একটু পাঠাও, সেগুলো অনেক কষ্ট করেছে, কিন্তু শেষ পর্যন্ত লিখতে পারিনি। হ্যাঁ, এটা একটু আপনি ওনাকে জানাবেন, যাতে আমাদের বন্ধুত্বটা আবার পুনর্জাগরিত হয় আর কি। আর ধন্যবাদ অনুপ্রাণনকে, বিশেষ করে এই আয়োজনটা করার জন্য। যারা অনুপ্রাণন লিখেছেন এখানে অনেকেই আমার গুরুস্থানীয়, বন্ধুস্থানীয় আছেন, মণি ভাই, এই যে নিয়োগী ভাই, আরও অনেকেই আছেন যাদের আমি নামে চিনি। যেমন তুলু ভাইয়ের সঙ্গে তো আমার বিরাট তর্ক হয়ে গেল একবার নানান কিছু নিয়ে, এবং সেই তর্কের পরে আবার আমি ওনার যে বই পড়ি নাই আসলে ওনার আগে, তারপরে বইগুলো জোগাড় করে পড়লাম।
এটা একটা প্রাপ্তির যোগ। তো সেটা আনন্দের ব্যাপার আর কি। মাঝে মধ্যে আমাদের তো নানান মতবিরোধ হয়, তর্ক হয়, ভালোবাসা হয়। তো ধন্যবাদ অনুপ্রাণনকে, এই জন্য এই আয়োজনটা আসলে করা দরকার ছিল। এবং আমার অনুরোধ থাকবে, খরচপাতি করার দরকার নাই, সেটা না হয় আমরা সবাই মিলেই করব। এই আয়োজনটা করা, যাতে আমরা, যেটা ভাই বলছিলেন যে পরস্পরকে তো আমরা দেখি না, ফটো দেখি, মানুষগুলোকে দেখি না। আর সাধুরা বলে যে আসলে চোখের দিকে না তাকালে তো বোঝা যায় না। আমি লেখা পড়ে একরকম বুঝি, মানুষটাকে দেখলে তার লেখাটাকে আবার আর এক রকম করে বুঝি। তো এইটুকুই থাকলো। ধন্যবাদ সবাইকে। শাহিদ ভাই ভালো থাকবেন। কোনটা? হ্যাঁ, এখানে যারা জ্ঞানী গুণী এবং মহাপণ্ডিতগণ আছেন, আমি বেণী মাধব সরকার সাধারণত শিশু সাহিত্য নিয়ে লেখালেখি করি। তো যে কথাটা আমি বলতেছিলাম, যে এখানে যারা আছেন সবাই অত্যন্ত জ্ঞানী এবং আমার সে অনেক উঁচু মানের মানুষ যারা লেখক। আমি লেখকদেরকে সবসময় ছোটোকাল থেকেই কল্পনা করতাম যে তারা তো অনেক দূরের মানুষ এবং স্বর্গরাজ্যে বোধহয় তারা বসবাস করে, এই রকম ধারণা করে আসতাম। তো আসলে এখানে এসে তাদেরকে আমি যেন দেখতে পাচ্ছি, এজন্যে আমার খুবই আনন্দ লাগছে। সবাইকে আমি আবারও শ্রদ্ধা জানাচ্ছি। আর একটি বিষয় যে আমার সম্পর্কে আমি বলতে চাচ্ছি, যে অনুপ্রাণন যেভাবে লেখকদেরকে অনুপ্রাণিত করেন সেটা কিন্তু তুলনারহিত। কিভাবে? আমি কিন্তু আজ পর্যন্ত এই যে শ্রদ্ধেয় বড় ভাই যে আবু মোহাম্মদ ইউসুফ, উনি কে, কোথায় থাকেন, মুখে কিন্তু দেখিনি, মুখামুখি কোনো দিন হয়নি। শুধু পাণ্ডুলিপি আহ্বান করেছেন, সেই সূত্রে অনুপ্রাণনকে আমি পাণ্ডুলিপি দিয়েছিলাম শুধু ইমেইলের মাধ্যমে। এবং তার পরিপ্রেক্ষিতে সেই বইটি, যে স্বপ্নপুরী গল্পগাথা যে বইটি তিনি প্রকাশ করেছেন, আমি কিন্তু সামনাসামনি হলে আজকে এখানে তাকে দেখে আমি খুবই অনুপ্রাণিত হচ্ছি। এবং উনি যে আমাকে না দেখেও লেখার মান যাচাই বাছাই করেও এটা প্রকাশ করেছেন, তাতে কিন্তু লেখক অনেক অনুপ্রাণিত হয়। এবং এই কারণে আমি অনুপ্রাণনকে আমি আরও আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এবং অনুপ্রাণনের যে কর্ণধার তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে যাদেরকে আমি দেখতে পাচ্ছি তারা সবাই লেখক এবং গল্প লিখছেন, এটা তো শুনতেই পারলাম। এবং এই গল্প কিন্তু চিরন্তন, চিরকাল ধরে মানুষের মধ্যে বেঁচে থাকবে, অনন্তকাল ধরে থাকবে। সেটা বেঁচে থাকুক এবং কবি সাহিত্যিক যারা আছেন তারা লিখতে থাকুক এবং পরবর্তী প্রজন্মকে তেমনি অনুপ্রাণিত করুক। এই প্রত্যাশায় আমি আবার সবাইকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা জানাই। অনুপ্রাণনের আমি একজন লেখক। বন্ধ করতে হবে না? অনুপ্রাণনের আমি একজন লেখক। 2016 সালে আমার মুঠোকলি দেখে কবিতার বই ছাপা হয়েছে। তারপর অনুপ্রাণন ত্রৈমাসিক পত্রিকায়ও লেখা ছাপা হয়েছে। আমার মনে পড়ে আমি প্রথম গদ্য লিখেছিলাম অনুপ্রাণনকে কেন্দ্র করে। এখানে আমার 7টা কবিতা ছাপা হয়েছিল, ওটাকে কেন্দ্র করে আমি গদ্য লিখেছিলাম। এই গদ্যের ভাষা, যদি আমি অত পাকাপোক্ত গদ্যকার নই, তবে আমি চেষ্টা করি কোনো না কোনো বই নিয়ে আলোচনা করতে। সেই আলোচনা সূত্র ধরে শফিক ভাইয়ের কথায় আমি আমার প্রিয় নূর কামরুন নাহারকে নিয়ে লিখেছি। জানি না ভালো হয়েছে কি মন্দ হয়েছে, তবে 6টি কবিতার বই নিয়ে লিখতে গিয়ে বেশ সময় পীড়ন লেগেছে এবং শেষমেশ একটু আনন্দ হয়েছে যে একটা বড় গদ্য তৈরি করা গেছে এবং সেটা অনুপ্রাণনের জন্য। এখানে অসংখ্য গদ্যকার এবং গল্পকার একসাথে মিশ্রিত হয়ে থাকে। অন্তত ম্যাগাজিনগুলি পড়লেও আমাদের বাংলা সাহিত্যের বিশেষ মানুষদের সাথে পরিচয় হয় এবং পরিচিত হয়ে আমরা আনন্দিত হই। আশা করি সকলে ভবিষ্যতে আরও ভালো লিখবে, আরও সুন্দর লিখবে। আগামীতে আবার আমাদের দেখা হবে এভাবেই।
শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আসলে বেশি কিছু বলবো না। আমি অনুপ্রেরণের প্রায় প্রতিটি সংখ্যায় লিখেছি। নাসির জাহানকে নিয়ে লিখেছি। সর্বশেষ এই সাম্প্রতিক গল্পকার সংখ্যার তৃতীয় এবং চতুর্থ পর্বে, তৃতীয় পর্বে লিখেছিলাম শেখ লুৎফুরকে নিয়ে, শেখ লুৎফর। আর এই পর্বে লিখেছি সুমন্ত আসলামকে নিয়ে। তো দুই ঘরানার লেখক। আমি তাদের গল্প করতে গিয়ে বুঝতে পেরেছি শেখ লুৎফুরকে নিয়ে লেখার একটা কারণ ছিল, সে আমারও মতো ঢাকার বাইরে থাকে, আমিও ঢাকার বাইরে থাকি। আমি একটা টিচিং পেশায় আছি, সেও টিচিং পেশায় আছে। সে অন্তর্মুখী, প্রচার বিমুখ, এবং তাকে আমি কখনো দেখিনি। তার গল্প তাকে নিয়ে লিখতে গিয়ে আমার যে ধারণা হয়েছে যে তিনি নির্জনে নিরিবিলি থাকতে পছন্দ করেন। তাকে নিয়ে আমি লিখেছি, লেখাটা আছে, আপনারা পড়লে হয়তো বুঝতে পারবেন। আর সুমন্ত আসলামকে লিখতে গিয়ে অনেকগুলো বই সংগ্রহ করতে হয়েছে, কিন্তু আমি সে লেখাটা আমার মনের মতো শেষ করতে পারিনি সময় সংকুলনের কারণে, মানে পত্রিকাতে জায়গা সংকুলনের কারণে। ভবিষ্যতে যদি এরকম সুযোগ পাই, আরও ভালো গল্পকারদের নিয়ে লিখতে ইচ্ছে করি, এই কারণে যে তাদেরকে লিখতে গিয়ে আমি অনেক কিছু করতে পারি। পড়ার আগ্রহ থেকে আমি আরও লিখবো ইনশাল্লাহ। সবাইকে আবারও শুভেচ্ছা। আমার মনে হয় গলার স্বর অনেক বড় উঁচু করতে হবে, তাই না? কথা শুনতে হলে শোনা যাচ্ছে? আচ্ছা, সবাইকে শুভেচ্ছা। এখন তো রমজান মাস, রমজানের শুভেচ্ছা দিলাম। আর বইমেলার 21-এর বইমেলা যে অবশেষে হতে পেরেছে, সেই জন্য আমার আসলে এই সংখ্যায় কিছু নাই। আমি আগের সংখ্যায় আমার গল্প নিয়ে আলোচনা করেছিল মঞ্জু রানী দাস, ও বোধহয় আজকে অ্যাবসেন্ট নাই। তবে ওর সাথে আমার পরিচয় হয়েছে এটা মানে অনুপ্রেরণার সূত্রে। আর আমি গল্প নিয়ে লিখেছিলাম কাজল শাহনেওয়াজের। কাজল শাহনেওয়াজকে নিয়ে আমি তার একটা থরো আর কি আলোচনা করেছিলাম। আসলে এখানে কথা বলবো, আমার মনে হয় আজানের সময় হয়ে গেছে না, সবাই মন অস্থির হয়ে আসছে না, তার বন্ধ করে দেন। যাই হোক, সবাইকে শুভেচ্ছা। আর অনুপ্রেরণকে আমি বিশেষভাবে শুভেচ্ছা মানে একটা কৃতজ্ঞতা জানাতে চাই। আমি তো অনেকদিন ধরে বই করি, আমি গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ অনেক কিছুই লিখি, অনুবাদ করি। আমার মনে হয় অনুপ্রেরণ একমাত্র একটা প্রকাশনী যার সাথে আমার মনে সম্পর্কটা এমন হলো যে তারা যে আহ্বান করে, আমি আমার পাণ্ডুলিপি দেই, তারা বোর্ড থেকে এটা নির্বাচন করে বইটা বের করে, কখনো বলে না যে আপা দুটা বই কিনে নেন। যে কথাটা আমি শুনি সব প্রকাশকের কাছ থেকে, এইটার জন্য অন্তত ইউসুফ ভাইকে আমার মানে অশেষ ধন্যবাদ। এবং ইউসুফ ভাই যে এইভাবে প্রকাশনাটা কিভাবে চালাচ্ছে, এর মেকানিজম কি আমার খুব জানতে ইচ্ছা করে, যে আমাদের বইগুলো আসলে ওনারা কিভাবে সেল করে। মানে আমাদের তো ওরকম পাঠক নাই, আমি তো মনি হায়দারও না, আর কিছুই না। যাই হোক, সবাইকে শুভেচ্ছা। এখন আর দীর্ঘায়িত করব না, ভালো থাকবেন। এই বইমেলাতে আমি সবাইকে আহ্বান করব। আমার একটা সংকলিত একটা বই বের হয়েছে গতকাল, 90 দশকের কবি শামীম কবির। তাকে নিয়ে আমি স্মরণ সংখ্যা করেছি। আমাদের বন্ধু ছিল, সে খুব ভালো কবিতা লিখতো, এখন নাই আমাদের মধ্যে। পুন্ড্র প্রকাশনী থেকে বের হয়েছে। আর অনুপ্রেরণ থেকে এবার আমার একটা উপন্যাস বের হয়েছে, পরস্পর। যদি সময় হয় আপনারা দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ। এখন ইফতারের সময় তো বলে ফেলেন, 1 মিনিটে আপনার হয়ে যায়। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ইউসুফ ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। ইউসুফ ভাই যে উদ্যোগটা নিয়েছেন এটা অভিনব, এর আগে আমরা কখনো দেখিনি। এভাবে গল্পকার এবং কবিদের একত্রিত করা এবং কবিতা নিয়ে আলোচনা করা, গল্প নিয়ে আলোচনা করা, এটা আমাদের কাছেই নতুন। এই জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর ইউসুফ ভাই আমাদের আসলে এখন বটবৃক্ষ, সোজা কথা একটা। কারণ অনেক সময় ওনার স্নেহ আমরা মানে পাচ্ছি, আর ওনার আন্তরিকতা, বইপত্র নিয়ে আসলে যে কেউ, আমরা তো ধরেন এখন বয়সে বুড়ো,
বা বয়সে সিনিয়র, লেখকই সিনিয়র না, লেখকই এখনও জুনিয়র। তো জুনিয়র লেখক আসুক, সিনিয়র লেখক আসুক, ইউসুফ ভাই এগুলি সাদরে গ্রহণ করে এবং ছাপা, এটাও একটা নতুন একটা বিষয়। বাংলাদেশে তো আর কেউ এই কাজটা করছে না। তো আমি আর কিছু বলবো না। আসলে আমি এখনও গল্পের তৃষ্ণা আমার মিটে না। আমি যে কী লিখি আমি নিজেও বুঝি না। লিখতে চাই একটা গল্প, হয় না। এখন পর্যন্ত কোনো গল্প আমার হয় নাই। লিখতে চাই একটা উপন্যাস, আসলে হয় নাই, হচ্ছে না। এই তৃষ্ণা আমার আছে, চেষ্টা করে যাচ্ছি। এইটুকু বলে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমার এখানে বসে থাকতে থাকতে আমার আসলে ছোটোবেলার একটা স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যে আমি এই ক্লাসরুমে বসে আছি আর মানে স্যার হচ্ছে পড়া ধরছেন আর সবাইকে একে একে পড়া ধরা হচ্ছে। আমার কখন পালা আসবে, আমার মনে হচ্ছে আমি পড়া বলতে পারবো কি না। তো সৌভাগ্যক্রমে এই তখন আমরা গল্প মুখস্থ করতাম বইয়ে, যেটা লেখা থাকতো। এখন আমরা গল্প লিখি। মানে এই সিনারিওটা চেঞ্জ হয়েছে, এটা বেশ একটা আইরনি, একটা চমৎকার ব্যাপার, এটা আমি বলবো। আর ইউসুফ ভাই আমাকে নানান সময় নানা রকম ভালো লাগছে। আমার মনে পড়ছে 2022 সালে একবার গিয়েছিলাম শাহবাগের একটা অনুষ্ঠানে। ওখানে আমি পতিঝিল থেকে শাহবাগে আগস্টের একটা দুপুরে আমি হেঁটে হেঁটে গিয়েছিলাম এবং প্রচণ্ড একটা রৌদ্রতপ্ত উত্তপ্ত একটা দিন ছিল। কিন্তু আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। এই যে গাছের নিচে বসে আছি আমরা, এই গাছটা কি এটা নিয়ে আমি এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারি নাই। নিম গাছ কেউ বলছে, হ্যাঁ মেহগনি, আচ্ছা এটা মেহগনি গাছ, এটা জানা হলো। এই লাল মাটি, সবুজ পাতা আর গাছের সাথে এই সন্ধ্যাটা মনে থাকবে। ইউসুফ ভাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। যা হোক, সংক্ষিপ্ত কথা না বাড়ায়, আজকে ইউসুফ ভাইকে ধন্যবাদ জানাই আসলে আমাদেরকে একসাথে করে দেওয়ার জন্য। ইউসুফ ভাইয়ের সুবাদে আসলে মোজাম্মেল হক নিয়োগী ভাইকে দেখলাম, সম্ভবত আজকে প্রথম দেখলাম। নাসিমা আনিসাপা আছেন, নাসিমা আনিসাপা, তারপরে মনি ভাই, শফিক ভাই, সবাইকে ধন্যবাদ। আমি ফজলুল কবিরই, আমি কথা সাহিত্য নিয়ে কাজ করছি 2 দশক ধরে। আসলে আপনাদের সাথে জার্নিতে আছি। তো অনেকে আছেন আমাদের সতীর্থ, অনেকের সাথে পরিচয় অনেক আগে থেকে, প্রায় 2 দশক ধরে অনেকের সাথে বন্ধুত্ব। আর যাদের সাথে আজকে প্রথম দেখা হলো সবাইকে শুভেচ্ছা জানাই। আর যাদের সাথে ইফতার পরবর্তী আড্ডায় মিলিত হব সবাইকে অপেক্ষা করতে বলছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। লেখক হিসাবে আমি একদম বেশি নতুন আর কি, সবার চেয়ে বেশি নতুন। তো সেক্ষেত্রে আমি ভাষাবের মাধ্যমে যেভাবে জেনেছি অনুপ্রেরণার অবস্থা, তো সেখান থেকে আমি বাস্তবে এসে দেখলাম তার চেয়ে আরও বেশি। সেই জন্য আমি আমার লেখাটা যাক এইভাবে অনুপ্রাণিত হয়েছি যে আমার কাছে খুবই ভালো লাগছে। সেই জন্য অনুপ্রেরণাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যে এতগুলা জ্ঞানী ব্যক্তি দেখেছি, সেই জন্য আমার নিজের কাছে খুব গর্বিত মনে হতেছে। ধন্যবাদ সবাইকে। বলি ভালো না বিশেষ ইফতার সময় কিছু বলবো, এখন কিছু বলি ভালো আজকালে। আসলে আজকে যে আড্ডাটা, এটা একটা অনেক লেখক একসাথে, অনেক কবি, অনেকে আছেন কবিতা লেখেন, গল্প লেখেন। তো আমি আসলে আমি প্রত্যয় যে মূলত কবিতা লিখি। তো গল্প এবং উপন্যাসও আমার আছে কিছু। এবং বাংলা একাডেমি থেকে 1996 সালে আমার তরুণ লেখক প্রকল্প থেকে যে বইটা বেরোয়, সেটা অন্ধকারের মানুষ, সেটা উপন্যাস। যাই হোক, অনেকে ভাবে যে আমি হয়তো এটা কবিতা লিখেছি। তো এর সংখ্যা আমি লিখেছি অনুপ্রেরণা, অত্যন্ত সুন্দর একটা ম্যাগাজিন। ইতিপূর্বে 2বার কবিতার আড্ডা আমি দাওয়াত পেয়েও আসতে পারি নাই। আজকে বইমেলার কারণে এত সুন্দর আয়োজন, অনেক ভালো লাগতেছে এখানে। এর সঙ্গে আমি গল্পকার এবং কথাশিল্পী নুরুদ্দিন জাহাঙ্গীরের উপরে আমি আলোচনা লিখেছি। এবং আপনারা নিশ্চয়ই সংখ্যাগুলি যারা পেয়েছেন পড়বেন, বা যারা পরবর্তীতে নেবেন আশা করি পড়বেন। এখানে অনেকদিন পরে নূর কামরুন নাহারকে দেখলাম, ইশরাত তানিয়া, ওনার নামের সাথে আমি পরিচিত। আর মনিহাতের আমাদের বন্ধু মানুষ গোলাম শফিক, ওনার সাথে আমার দীর্ঘদিনের। তারপর অনেকের সাথে দেখা হয়েছে, যাদের সাথে আজকে পরিচয় হলো, দেখা হলো। আসলে আমাদের অনেকের দেখা হয় না, হয়তো নামে পরিচয় আছে অনেকের সাথে আমাদের, বা আমাদের কর্মের সাথে পরিচয়। আমি মনে করি আসলে
উপন্যাসে যে বৃহৎ পরিসরে মানুষের জীবন আকাঙ্ক্ষা উঠে আসে, ছোটো গল্প আমরা সেভাবে ধরতে পারি না, এটা এক ধরনের অতৃপ্তি থেকে যায়। তারপরেও আমাদের এই এখন যে সংক্ষিপ্ত জীবন, একটা আধুনিকায়ন বা একটা গ্লোবালাইজেশনের যুগে বা ফেসবুক ইউটিউবের যুগে আমরা একটা এখন প্রযুক্তির যুগে আমরা মনে হয় একটা খুবই একটা সংক্ষিপ্ত জীবনযাপনের দিকে আমরা মানে আমাদের জীবনের অভিজ্ঞতাগুলিও ছোট ছোট, খুবই আমরা একটা মনস্তাত্ত্বিক লড়াই এবং সংগ্রাম প্রতিদিনই আমরা গল্পের ভিতর দিয়ে আমরা মনে হয় অতিক্রান্ত হচ্ছি। তো যে কথাটা আমি বলতে পারবো যে আমার মনে হয় গল্পের অনেক সম্ভাবনা। আমাদের বাংলা ভাষা একটা পৃথিবীর একটা অন্যতম ভাষা। আমি মনে করি যে অনুপ্রাণন যে উদ্যোগটা নিয়েছে ইতিপূর্বে তারা কবিদের নিয়ে 100 কবিদের নিয়ে আলোচনা এরকম ধারাবাহিক করেছেন, সেখানে আমারও একটা পর্ব আলোচনা ছিল। আবার গল্পকারদের মধ্যে আমাকে নিয়ে আলোচনা ছিল এর আগের সংখ্যা। এই সঙ্গে আমি চিন্তা করলাম যে আমি একজনকে নিয়ে লিখি, সেটা হলো নুরুদ্দিন জাহাঙ্গীর ভাইয়ের গল্প পড়ে আমার এত ভালো লাগছে, ওনার সাথে আমার সরাসরি দেখাই হয় না। এটা একটা বিস্ময়কর ব্যাপার যে ওনার সাথে আমার পরিচয় ছিল না, কিন্তু আমি লেখক পড়ে আমি খুব মানে আমি প্রলুব্ধ হয়েছি। তো এটা হচ্ছে আমার মনে হয় লেখার শক্তি। যাই হোক, আমি এই মুহূর্তে আরেকজন অনেক বড় কবি মারা গেছেন প্রয়াত শেখ বাতেন, ওনার জ্বালামুখ কবিতা পড়ে ওনাকে আমি খুঁজে বের করছিলাম। এরকমই হয় যে লেখকের শক্তির মাধ্যমে যদি আমরা এখান থেকে যদি একজন লালন, একজন ছোটো গল্পকার যে মানে হাসান আইজুল হক বা শওকত আলী কিংবা আমাদের মানে আমরা যদি সেলিনা হোসেনের মতো একজন গল্পকার পাই, তো এটা একটা অনেক বড় বিষয় আমার মনে হয়। তো আমাদের সাহিত্য, আমাদের বাংলা ভাষা কিন্তু অনেক বড় একটা এখন চতুর্থ ভাষা, ভাষা ব্যবহারিকার দিক থেকে আমরা এখন চতুর্থ পর্যায়ে আছি। আমাদের ভাষা কিন্তু ছোট না, তো আমাদের কিন্তু অনেক সম্ভাবনা আছে। আমাদের গল্পকারদেরও অনেক সম্ভাবনা, আমি মনে করি কবিদেরও অনেক সম্ভাবনা। আর আমাদের সাহিত্যগুলি এই কাজগুলি যদি অনুবাদ আকারে বের করা যায় আমার মনে হয় আরও অনেক ভালো হয়। তো অনুপ্রাণন এবং অনুপ্রাণনের সাথে যারা জড়িত আছেন, ইউসুফ ভাই সহ সবাইকে আমি, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, আমি মানে সিদ্ধ তাঁকে মানে সম্মান জানাই। তো আজকে ইফতারের সময় হয়ে গেছে, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।